আপনি তো আমার 59 বছর রাজনৈতিক অভিজ্ঞতা তো এমনি বৃথা যায়নি। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি তো চুরি করে টুকে পাস করার লোক নই। আপনি দীর্ঘদিন কংগ্রেসের রাজনীতি করেছেন, সেখান থেকে আপনি তৃণমূলে এসেছিলেন এবং এই যে যখন তৃণমূল মানে তৃণমূলের শুরুর দিকে তৃণমূল, এই যে একটু আগে আপনি বলছিলেন ওয়ান ওয়ে ট্রাফিক, ওখানে কাউকে বলতে দেওয়া হয় না, শুধু একজন বলবে বা দুজন বলবে, তারা তাদের সিদ্ধান্তটা চাপিয়ে দেওয়া হবে। এটা কি শুরু থেকেই এরকম ছিল নাকি পরবর্তীকালে সময়ের সঙ্গে সঙ্গে এটা হয়েছে? হ্যাঁ, শুরু থেকে এরকম। না, শুরু থেকে এরকম ছিল এবং চলে যাওয়ার পর তো আরো ভয়ঙ্কর। যদি কারো কিছু বলার থাকে লিখিতভাবে আমার কাছে পাঠান। গত মিটিংটার মানেটা কি? এই যে আপনার সঙ্গে আমি কথোপকথন করছি, এই যে আমি আপনার সঙ্গে কথোপকথন করছি অতনুবাবু, এটাও তো একটা মিটিং, অনলাইন মিটিং, তাই তো? ঠিক। আচ্ছা, এই যে ধরুন যদি আমি গত 4-5 বছরের কথা বলি, শেষের 4-5 বছর, সেই সময় কি পুরো ব্যাপারটা আইপ্যাকের কন্ট্রোলে ছিল? মানে আইপ্যাক সব সিদ্ধান্ত নিচ্ছে, দলের কর্মীদের কোনো আবেগ, নেতাদের কোনো আবেগ সেখানে কোনো কাজ করছে না, এরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে? আমাদের পঞ্চায়েত স্তর পর্যন্ত, পঞ্চায়েত স্তর থেকে শুরু করে দিল্লি পর্যন্ত, হ্যাঁ, লোকাল বডি, রিজিওনাল বডি, স্টেট কমিটি, ন্যাশনাল কমিটি, এখন তো সবাই ন্যাশনাল। ইন্টারন্যাশনালি ফেমাস লোকগুলো এখন ন্যাশনাল কমিটি, কেউ ন্যাশনাল চেয়ারম্যান, কেউ ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, কেউ ন্যাশনাল স্পোর্টসম্যান। যাকে এবার দেখা গেল ওই কাঠামোটা ঠিকই আছে, কিন্তু হাইজ্যাক করে নিল একটা ভাড়াটে সেনার দল, সেটা হচ্ছে আইপ্যাক। ওরা লুট করতে এসছে টাকা পয়সা। শুনলাম কাগজে দেখেছিলাম 800 কোটি টাকা নাকি প্রথম ডিল হয়েছিল, যে ওদেরকে 800 টাকা পারিশ্রমিক দিতে হবে। তারা নাকি সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমাদের দলকে এমন আধুনিক প্রযুক্তির মাধ্যমে গাইড করবে যে আর কোনো দিন আমাদের পরাজয়ের মুখ দেখতে হবে না। তারপর শুনলাম যে ওরা সব পরে চোর, এবং শুধু চোর না, ডাবল ক্রস মানে আমাদের খবর বিজেপিকে দিয়ে দিচ্ছে যে আমাদের রণকৌশল কি আসন্ন নির্বাচন নিয়ে, আর বিজেপির কাছ থেকেও টাকা নিচ্ছে আর আমাদের কাছ থেকেও টাকা নিচ্ছে। আর টাকাটা কে জোগাচ্ছে, কারা জোগাচ্ছে? আমরা সারা ভারতবর্ষে একটা রিজিওনাল পার্টি, অন্য জায়গায় কোথাও আমাদের এতটুকু কিছু নেই। যাদের দাঁড়িয়েছিল বেশিরভাগ জায়গায় আমাদের জামানত জব্দ হয়েছে, গোয়া হোক, আসাম হোক, ত্রিপুরা হোক, যেখানে আমরা ক্যান্ডিডেট দিয়েছি। তো আমরা ইলেকটোরাল বন্ডে বিজেপির পরে আমরা সেকেন্ড, কংগ্রেস ডিস্ট্যান্ট থার্ড। ভাবা যায়? যারা টাকা দিচ্ছিল আমাদের ইলেকট্রাল ফান্ডে তারা কারা? আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার মধ্যে একটা অদ্ভুত সাহস তৈরি হয়েছিল, যে এত মানুষ যে সারা পৃথিবীর মানুষ রাস্তায় নেমেছেন, তারা তো ভুল হতে পারেন না। আরজি করের সময় আপনিও রাস্তায় নেমেছিলেন। এই যে আপনি খুন হয়ে যেতে পারেন, আপনি এটা জানতেন, আপনি এটা জানার পরেও রাস্তায় নেমেছেন, এই সাহসটা কি আপনার বাবার থেকে? মানে আমি শিবেন্দু শেখর রায়ের কথা বলবো, স্বাধীনতা সংগ্রামী, এবং মালদায় যার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল। আমার তো মনে হয় যে মালদাকে ভারত ভুক্তিকরণের জন্য, হ্যাঁ বলুন, মালদাকে ভারতের অন্তর্গত করার জন্য একটা বিরাট ভূমিকা ছিল আপনার বাবার, শিবেন্দু শেখর রায়ের। তো আপনার সাহস কি তার থেকেই পাওয়া? হ্যাঁ, আমার বাবা প্রথম জীবনে ছাত্র অবস্থায় যুগান্তর দলের সদস্য ছিলেন। তারপর নেতাজি সুভাষচন্দ্র বসুর তৈরি অল বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ফাউন্ডার মেম্বার ছিলেন। তারপর যখন সুভাষচন্দ্র বসু প্রদেশ কংগ্রেস সভাপতি হন, তখন থেকে ওনারা সক্রিয় কংগ্রেস নেতা হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। কিন্তু সুভাষচন্দ্র বসু যখন নিখোঁজ হয়ে গেলেন, মানে নিরুদ্দেশ হয়ে গেলেন, তখন থেকে তারা যারা সুভাষপন্থী ছিলেন কংগ্রেস দলে, তারা কোণঠাসা হয়ে পড়লেন। তার ইতিমধ্যে বাবা মালদাতে প্র্যাকটিস শুরু করেছেন, সিভিল লয়ার হিসেবে কিছু নাম ডাক হয়েছে। এরপর তো গোটা দেশ ভাগ হয়ে গেল, মানে ভাগ হয়নি, মানে রাজনীতিটাই হয়ে গেল হিন্দু মুসলমানের রাজনীতি। বাকি সব ইডিওলজি পেছনে চলে গেল। কারণ জিন্না দাবি করলো পাকিস্তান ধর্মের ভিত্তিতে, আমি ওই ইতিহাসে যাচ্ছি না। কিন্তু কথা হচ্ছে যে তখন হচ্ছে একটা বড় ধর্ম সংকট, যে আমরা যদি, কারণ ধর্মের ভিত্তিতে যদি ভাগাভাগি হয় তো মালদা তো পূর্ব পাকিস্তানে চলে যাবেই, কারণ ওটা তো মুসলিম প্রধান জায়গা। ওই ফর্মুলা অনুযায়ী তো ওটা পূর্ব পাকিস্তানে চলে যাবে। তখন বাবারা, কংগ্রেসের নেতারা সবাই মিলে, জমিদাররা, কারণ তখন সমাজে জমিদারদের অনেকটা প্রভাব ছিল, আমার দাদুও জমিদার ছিলেন,
কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান, ঠিক। ওর পূর্বপুরুষ তারা মালদার সবচেয়ে বড় জমিদার ছিলেন। তো এরা সবাই মিলে রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক নেতৃত্ব যারা দিচ্ছিলেন তাদেরকে সংঘবদ্ধ করে আমার বাবা এলাকায় 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 হিন্দুদেরকে সংগঠিত করলেন। কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তখন বাবাকে মালদায় এসেছিলেন সফরে, বাবাকে চিনতেন ইউনিভার্সিটির সময় থেকে, উনি ভাইস চ্যান্সেলর ছিলেন, বাবা তখন স্টুডেন্টস লিডার ইউনিয়নের এম এ পড়ছেন। তো বললো যে তুমি দায়িত্ব নাও, তুমি হিন্দু মহাসভা সম্পাদক হও মালদা জেলার। বাবা রাজি হলেন, কারণ বললো যে অস্তিত্ব সংকট, তখন তো আর অন্য কোনো রাজনীতি নেই, আমরা পূর্ব পাকিস্তানে যাব নাকি ইন্ডিয়াতে থাকবো, এটাই মূল প্রশ্ন। তারপর বাউন্ডারি কমিশনে বাবা অ্যাপিয়ার করলেন ডক্টর মুখার্জির নির্দেশে। ঠিক। এমিনেন্ট ব্যারিস্টার এন.সি. চ্যাটার্জি তিনিও ছিলেন দক্ষিণবঙ্গকে বাঁচাবার জন্য। তো হলো, তারপর তো অ্যাওয়ার্ড হলো 3 দিন বাদে 17ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা 15ই আগস্ট পাইনি, পাকিস্তানের পতাকা উঠেছিল মালদাতে, সেসব অনেক কাহিনী। এবং প্রধানমন্ত্রী আমার বাবাকে মালদাতে এসে তার জনসভাতে যখন আমার বাবাকে শ্রদ্ধা জানাচ্ছেন, এবং বাংলার বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এখনকার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, এরা সবাই মিলে আমার বাবার একটা বিশাল অয়েল পেন্টিং ওনাকে উপহার দিচ্ছেন। সন্তান হিসেবে তো আমরা গর্বিত, মালদার মানুষ হিসেবে তারা সবাই গর্বিত। কিন্তু এই যে আপনি জিজ্ঞেস করলেন যে আপনার সাহসটা কি বাবাকে দেখে, আমি আপনার প্রশ্নের উত্তরটা এক লাইনে দিচ্ছি। আমাদের ডিএনএতে বোধহয় বাবার ওই সাহসটা আছে প্রত্যেকের, আমার ভাইরা কেউ রাজনীতি করে না, আমার বংশের কেউ রাজনীতি করে না, কিন্তু তারা সবাই মাথা উঁচু করে চলে, খুব হাম্বল লাইফ লিড করে। আমরাও তাই করি, আমার বাবাও তাই করতেন। শিবেন্দু শেখর রায় শুরু নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ধরে, তারপরে আস্তে আস্তে মালদায় তার যে কাজ, সেই কাজের পর তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে ধরে চলে এলেন হিন্দু মহাসভায়। আমি যদি বলি যে আপনি ভয় পান না, আপনার মধ্যে সেই ডিএনএ কাজ করছে, আপনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে রয়েছেন, অন্যায়ের সঙ্গে আপোষ করেন না, এবং আস্তে 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 আপনিও ঠিক যারা ঠিক কাজ করছে, দেশের কথা ভাবছে, দেশের জন্য রাজনীতি করছে, তাদের দিকে চলে আসতে চাইছেন, তাহলে কি একটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে? আমি এখনও কোনো দলে যোগ দেবো কিনা আমি ঠিক করিনি, কিন্তু আমি একটা কথা বলছি, আমার যেটা পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে আমার আরও অনেক বৃদ্ধ মানুষ যারা পশ্চিমবাংলায় রয়েছেন, তাদের মতো আমারও একটা প্রত্যাশা, যেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলেছি, যে আপনার কাছে কিন্তু মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। তার কারণ 49 বছরের বাম শাসন এবং আমার পূর্বতন দলের শাসনে বাংলা মরুভূমিতে পরিণত হয়েছে। এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো পাশ করে বসে আছে, আর একটা অশান্তিকর পরিবেশ, সবসময় চলবে না চলবে না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এই আমাদের 60-এর দশক থেকে শুনতে শুনতে বুড়ো হয়ে গেলাম। এবং কেন্দ্র বিরোধী একটা সমস্ত, সবসময় জানে আমরা ভারতবর্ষের মানচিত্রের বাইরে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা। আমরা কি জিহাদি, নাকি আমরা সাংবিধানিক পথে সমস্যাগুলো সমাধান করে আমরা কেন্দ্রের সঙ্গে একটা সুসম্পর্ক রেখে বাংলার উন্নতি করতে পারতাম না? অন্যান্য রাজ্য করে না। তো সুতরাং আমার যেটুকু প্রত্যাশা, জীবনের শেষ প্রত্যাশা, যে অন্তত এই মরুভূমি যে হয়েছে, মরুভূমিতে মরুদ্যান গড়ে উঠুক, আমাদের ছেলে মেয়েদের মুখে একটু হাসি ফুটুক, জনতা একটু শান্তি ফিরে পাক, মহিলারা নিরাপদ হন, এটা ঈশ্বরের কাছে কামনা, এবং বর্তমান সরকারের কাছেও আমার এটা প্রার্থনা যে আপনারা সঠিক পথেই যে কর্মসূচিগুলো নিয়েছেন, সঠিক পথে সেই কাজ শুরু করেছেন, এটাকে ত্বরান্বিত করুন যত দ্রুত সম্ভব। আমরা একসময় 1 নম্বর ছিলাম শিল্পে, দরকার নেই আমাদের 1 নম্বর হওয়ার, কিন্তু অন্তত এই পরিস্থিতি থেকে আমরা যাতে পরিত্রাণ পাই সেইটুকু ব্যবস্থা করতে পারলেও জনগণের আশীর্বাদ আপনাদের উপরও বর্ষিত হবে বলে আমি বিশ্বাস রাখি।